কত বছর হলো ইন্ডাস্ট্রিতে? 23 বছর। 23 বছর। প্রথম থেকে শুরু করলে যদি এখন অবধি পেছনে ফিরে তাকাও, কি পরিবর্তন আনা যেতে পারে না বলে মনে হচ্ছে? কাজের পরিবেশটা খুব মানে আমাদের আগে তো আরো ভালো ছিল নিশ্চয়ই। আমরাও যখন ছিলাম কিছু কিছু সিস্টেম ছিল আর কি। তো সেই সিস্টেমগুলো আস্তে আস্তে অনেক শিথিল হচ্ছে। এমন অনেক আর্টিস্ট আছে যারা আমার সমসাময়িক বা আমার থেকে সিনিয়র, তারা কিন্তু কাজ করছে। আমার ফোন আসছে, কাজ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, তারপর কাজটা চলে যাচ্ছে। আমি এক্স্যাক্টলি আমি ঠিক জানি না কার সঙ্গে কতখানি মিশতে হবে, কতখানি গল্প করতে হবে। তুমি কি বরাবরই প্রেমিক মানুষ? হ্যাঁ, প্রেম ছাড়া কি? ইন্ডাস্ট্রির কাউকে ভালো লাগেনি কখনো? কাজ করতে করতে বেশ ভাল লাগছে, একটা তৈরি হচ্ছে, কিন্তু সেটা প্রেম নয়। প্রেমে পড়নি কারো? না। নমস্কার, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে জানা মানুষের কিছু অজানা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে তার বিষয়ে ছোট্ট একটু বলি। তিনি বরাবরই জীবন সংগ্রামী, কারণ তার জীবনে চাকরি, তারপর প্রেম এবং তারপর টলিউডে তার প্রবেশ, এবং তারপরেও বর্তমান সময়ে দাঁড়িয়েও তিনি লড়াই করে যাচ্ছেন। হয়তো আপনারা বুঝতে পারছেন খানিকটা কার কথা বলছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অবন্তী দত্ত। অবন্তীদি, তোমাকে অনেক 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 স্বাগত সিটি সিনেমাতে। নমস্কার। এই সংগ্রামের গল্প শুরু করার আগে আমি চাইছিলাম যে তোমার গলাতে 4টে লাইন একটু গান শুনতে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। তুমি কি বরাবরই প্রেমিক মানুষ? হ্যাঁ, প্রেম ছাড়া কি হয়? কত বছর হলো ইন্ডাস্ট্রিতে? 3 থেকে শুরু করেছি। তার মানে কি, মোটামুটি 23-এ বোধহয় 20 বছর, হুম, আরো 3 বছর, 23 বছর। 23 বছর। এই গানগুলো কি জীবনে বারবার এগিয়ে দিয়েছে ভেঙে যাওয়ার সময়গুলোতে? খুব। রবীন্দ্রনাথ আমাকে সব সময় মানে প্রচণ্ড স্ট্রেংথ দেয়। মানে শুধু রবীন্দ্রনাথ না, অনেকের লেখাই, শঙ্খ ঘোষ, মানিক বন্দ্যোপাধ্যায়, বারবারই মনে হয় যে কি স্ট্রাগল করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা যদি দেখি তাহলেও তো অতুলনীয় স্ট্রাগল। মানে উনি ওই রকম অসুস্থ হয়েও উনি যখন কাজ করে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, কেননা উনি বলছেন আমার লেখা ছাড়া আর কিছু উপায় নেই, আমাকে লিখতেই হবে, আমার তো বেশি সময় নেই হাতে। এই তাহলে এই মানুষগুলোর জন্যই কি অবন্তী দত্ত নিজেকে বারবার ওই স্ট্রাগল শব্দটার সঙ্গে জড়ায় না? হ্যাঁ, আমি স্ট্রাগল বলতে চাই না। আমি আমার মাথার উপরে ছাদ আছে, প্রত্যেক বেলা আমি খেতে পাচ্ছি, ব্যাস। মানে কত মানুষ তুমি বলো, রাস্তায় বেরোলেই বোঝা যায় যে কি সাংঘাতিক স্ট্রাগল করছে মানুষ। ঠিক ঠিক। দিদি, একদিকে গান, একদিকে লেখা, একদিকে অভিনয়, আর একদিকে থিয়েটার। কিন্তু বর্তমানে থিয়েটার একদমই করা হচ্ছে না। বিরতি নিয়েছে। তবে অভিনয় যখন আসবে, প্রথম দিকে আমরা যতটুকু জানি যে একেবারে আনপ্ল্যান্ড, কোনো রকম কোনো ছক মেকে বা ম্যাপ দেখে আসা হয়নি ইন্ডাস্ট্রিতে। হঠাৎ করে যখন এলে, সেটাকে অডিশন দিয়ে প্রথমে আসা? হ্যাঁ, অডিশন দিয়েছিলাম। মানে তোমার বাড়ি থেকে, পূর্বপুরুষ থেকে কেউ অভিনয় ছিল? না 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 না, হুম অডিশন দিয়েছিলাম। হুম তো আমার ছেলে তখন জাস্ট 1 বছর। হুম সেই সময় আমার এক বন্ধু ফোন করে বলল, মানে আমাদের বহুরূপীতে আমি নাটক করতাম, তো তো সেখানকার একটি বন্ধু ফোন করে বলল এখানে অডিশন হচ্ছে পুলিশ ফাইলের, হুম হুম হ্যাঁ দিয়ে যা। হুম এবার সেটা আমি সন্তোষপুরেই থাকতাম, হুম। তখন আমি সন্তোষপুরে থাকতাম, যাদবপুর সন্তোষপুর। সেখান থেকে ওই যাদবপুর স্টেডিয়ামেতেই
আকাশ আর্টের সমস্ত কাজকর্ম হতো আর কি। তো সেইখানেই অফিস ছিল, ওখানে ছবি দিয়ে অডিশন দিয়ে এসেছিলাম। তো সেই অডিশন দিয়েছিলাম, সাথে তারপরে 2-3 দিন বাদেই ডাকলো। সেই রকমভাবে 3টে পুলিশ ফাইল করেছি। 3টে পুলিশ ফাইল করার পরে ওরা আমাকে আর পুলিশ ফাইল দেয়নি, সাহিত্যের সেরার সময় তারপরে এইগুলোতে নিয়ে নিয়েছিল। তুমি তো তখন থেকে ব্যাক টু ব্যাক ধারাবাহিকও করছিলে। তারপরে তো ধারাবাহিকে সেটা কি পুলিশ তার ফাইলের পর থেকে? অনেক পরে, কারণ আমি ওই চৌহদ্দির মধ্যেই ছিলাম, মানে আকাশ বাংলার কাজই করতাম আমি, অন্য কোনো কাজই করিনি, অন্য কোনো স্টুডিওতেও যাইনি, কিন্তু আমি থিয়েটার করছিলাম। এবার থিয়েটার থেকে আমাকে আবার দেখে রবি ওঝার ওটা বোধহয় 2006 বা 2007 মোহনা বলে একটা সিরিয়াল হতো, সেখানে বহু পুরনো, সেখানে ওটা কিন্তু আমাকে স্টেজ থেকে ডেকেছিল, মানে স্টেজ দেখে আর কি ডেকেছিল। তারপর সেইখানে আমি দিয়েছিলাম, এবং আমার ওটা চ্যালেঞ্জ ছিল এইটাই যে অনেক বয়স্ক রোল ছিল তখন, তো আমার কত আর বয়স, বেশি তো আর বয়স না, তো অনেক বয়স্ক একটা রোল ছিল। তো সেই বয়স্ক রোলটা আমাকে রবি ওঝা জিজ্ঞেস করেছিলেন যে এই চ্যালেঞ্জটা থিয়েটারের মেয়ে তুমি নেবে না তো কে নেবে, এরকমভাবে বলেছিলেন। আমি আমি বললাম হ্যাঁ নেব। তখন উনি বলেছিলেন মানে এরপরে কিন্তু সমস্ত বয়স্ক রোল আসতে পারে। তো আমি বললাম সেটা আমি দেখে নেবো, কিন্তু আমার এসছিল তখন আমি নিইনি কাজ, তারপরে যে বয়স্ক রোলে তারপরে কিন্তু আর আসেনি, তারপর আমি নর্মালি। এই 23 বছরের যদি যাত্রাপথ দেখি, সেই ক্ষেত্রে টলিউডের এখন অনেক পরিবর্তন হয়েছে, স্টুডিও পাড়ার অনেক পরিবর্তন হয়েছে, কাজের পরিবর্তন হয়েছে। প্রথম থেকে শুরু করলে যদি এখন অবধি পেছনে ফিরে তাকাও, কি কি পরিবর্তনগুলোকে একেবারে মানা যেতে পারে না বলে মনে হচ্ছে, বা কিছু কিছু এখনো নাড়া দেয়, কাজ, স্টুডিও পাড়া, মানুষজন সব মিলিয়ে? পুরনো মানুষ অনেক ছিলেন, এখন তো সব চলে যাচ্ছে একে একে, সেটাও খুব খারাপ লাগে। অনেক সিনিয়র মানুষদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। তবে কাজের পরিবেশটা খুব, মানে আমাদের আগে তো আরও ভালো ছিল নিশ্চয়ই, সেটাও শুনেছি। আবার আমরাও যখন ছিলাম কিছু কিছু সিস্টেম ছিল আর কি, তো সেই সিস্টেমগুলো আস্তে আস্তে অনেক শিথিল হচ্ছে, এইরকম আর কি। মানে দেখো, নানান রকম চেঞ্জ তো আসবেই, বা সেটাকে তোমাকে তার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে চলতে হবে। আমরা তো সিনিয়র জুনিয়ররা খুব যে একসঙ্গে বসতাম, হ্যাঁ বসেছি, কিন্তু একটুখানি কোণঠা থাকতো আর কি আমাদের, সবসময় আমরা এগিয়ে দিতাম সিনিয়রদের। তো এখন একটু বন্ধু বন্ধু হয়ে গেছে সব ব্যাপারটা। এখন ছোট ছোট ছেলেমেয়েরা মধ্যে ওদের খুব সহজভাবে ওরা খুব মেশে, সেটা আমার ভালো লাগে, সেটা সহজভাবে বেশ মেশে সুন্দর, মানে ওই ভয় নিয়ে করে না। তোমার ভয় করতো ভীষণ? একটা রেসপেক্ট থেকে একটা দূরত্ব আসে তো। এবার ওরা যে রেসপেক্ট, এখনকার ছেলেমেয়েরা যে রেসপেক্ট করে না তা কিন্তু নয়, কিন্তু ওদের ধরনটা বদলে গেছে, এটাই, এই ধরনটাই বদলেছে। আমি এটাকে খারাপ কিন্তু আমি বলছি না। আর সামগ্রিক পরিবেশ অনেক চেঞ্জ হয়েছে, কিছু ভালোও যেমন হয়েছে যে আমরা তো দিনরাত কাজ করেছি, মানে সারা রাত কাজ করেছি, ভোর 4টে প্যাক আপ হয়েছে, বাড়ি এসেছি 5টার সময়, তারপরে আবার 11টার মধ্যে স্টুডিওতে ঢুকতে হয়েছে। তো এরমভাবে কাজ করেছে, আবার রাত্রির সারা রাত, আবার এরকমভাবে, মানে ঘুমই হতো না। তো সেইটার থেকে তো এখন অনেকটা বেটার সেই জায়গাটা, কিন্তু আগে কাজ পেতাম কিন্তু আমি সহজে। এখন কি খানিকটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে? সমস্যা মানে কি বলতো, মানে একটা কাজ থেকে আরেকটা কাজ পেয়েছি, একটা কাজ করছি, সেটা শেষ হয়েছে, আর কিছুদিনের মধ্যে আর একটা ফোন চলে এসছে। তো এইভাবে কাজে আমি অভ্যস্ত ছিলাম, আমার কোনো আলাদা করে কারুর সঙ্গে বন্ধুত্ব করতে হয়নি কখনো। এখন বন্ধুত্ব করতে হয় বলে মনে নেই আমার বন্ধু ওরকম, আমার ইন্ডাস্ট্রিতে সেরকম, মানে
কাজের জায়গা, যে চ্যানেল বলো এই বলো, ওরকম আমার বন্ধু নেই। মানে আমার চ্যানেলের কেউ কেউ, মানে খুব কম জনকে আমি চিনি, তারা ভীষণই ভালো, তাদের খুব, মানে যাদের খুব পছন্দও করি, কিন্তু তাদের সঙ্গে আমি রেগুলার কানেকশন রেখে যেতে হবে এটা আমার কখনো মনে হয় না। আমি একজন দুজন যাদেরই চিনি রেগুলার যে বলতে হবে আমাকে, এটা আমার কখনো মনে হয় না। তবে কি এখন কাজ দেওয়ার প্রবণতাটাও অনেক কমে গেছে? মানে এখন তো গল্পগুলো খানিকটা আমরা দেখি যে দুজনকে কেন্দ্র করে হচ্ছে, তার মধ্যে হয়তো 4-5 জন আমরা দেখি ইনভলভ রয়েছে, সেই ক্ষেত্রে এখন কি প্রবণতা কমে গেছে বলে মনে হয় নাকি? হ্যাঁ, আগে একটু ভরা ভর্তি মানুষজন নিয়ে কাজ হতো, হুম হুম এখন সেটা, আর এক একটা হাউস এক এক রকম ভাবে কাজ করে। হুম ধরো এক একটা হাউস ধরো একদিনে অনেকটা কাজ করিয়ে নিল, হুম করিয়ে নিয়ে তারপরে ধরো 7 দিন ওইটা দেখাতে থাকলো, বা 6 দিন, হুম হুম যেরকম ভাবে টেলিকাস্ট হয়। হুম এবার সেটা দেখাতে থাকলো। এবার আহ, এবার কাজ তুমি করলে একদিন গিয়ে, হুম কিন্তু তোমাকে দেখাচ্ছে 6 দিন। হুম তাহলে অন্য হাউসও তখন ভাববে যে না, দিদি তো তাহলে ব্যস্ত, মানে আমি তো তাকে 6 দিনই দেখছি বা 5 দিনই দেখছি, একটা সিন হলেও তো সে থাকছে। হুম তো এরকম, এইটা একটা উম, রীতি বা একটা সিস্টেম কোনো কোনো হাউসের আছে। আবার আগে কিন্তু সেটা ছিল না, আগে কিন্তু আমাদের একটা মোটামুটি রেগুলার একটা কাজ হলো মানে 1 বছর সেই কাজটা চলবেই জানতাম। আর দিন যেরকম চরিত্রগুলো পেতাম, সাধারণত বড় চরিত্রই তো পেয়েছি, মেয়ের মা, ছেলের মা, এরকমই, বা ছেলের কাকিমা, এরকম যা যাদের বাড়িতে সব সময় উপস্থিতি আছে, তার যাদের গল্প আছে আর কি। এবার তাদের নিয়ে 15 দিন 20 দিন আমরা কাজ করতাম, 20-22 দিন 25 দিন কাজ হয়েছে। এখন যেই সংখ্যাগুলো কমে গেছে দিনের, এবং এক্ষেত্রে নানান শিল্পীর অভিযোগ যে তারা কাজ পাচ্ছে না, বা তাদের চরিত্রগুলো কোথাও গিয়ে মা, মাসি, পিসিমা, কাকিমা, জেঠিমা এই সমস্ত কিছুতে বেঁধে দেওয়া হচ্ছে, এবং সমাজের ওই স্টিরিওটাইপ সোকল্ড একটা বয়স্ক ক্যারেক্টার থেকে মানে বড় করছে না, তাদেরকে নিয়ে গল্প ভাবা হচ্ছে না। তুমিও তো এগুলোর মুখোমুখি হয়েছো, কারণ আমরা যখন দেখেছি যে ভালো ভালো ধারাবাহিকে তোমাকে করতে, কোথাও গিয়ে একটা পিসিমার রোল, মাসিমার রোল বা মায়ের রোল, হ্যাঁ, সেটা করেছি। এর বাইরে একটা মুখ্য চরিত্রতে ভাবা, সেইটার কি কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির খামতি বলে মনে হয়? ভাবতে পারে না অতটা, সেটা কেন বলে মনে হয়? সেটা জানি না, অত রিস্ক নিতে পারে না হয়তো। কিন্তু ইন্ডাস্ট্রিতে তো এতগুলো হিট হিট সিরিয়াল চলছে, এত ভালো ভালো টিআরপিতে চলছে, সেই ক্ষেত্রে রিস্কের ব্যাপারটা বারবার করে কেন নাড়া দেয় বলে মনে না, হয়? আমি বলছি যে চরিত্রগুলো আর কি, মানে ধরো একজন আমি দেখেছি 40 হয়ে গেলেই তাকে, 40 কেন, আমি তো 35-36ও মা করেছি, হুম অনেক বড় বড় ছেলে মেয়েদের মা করেছি। ছেলেদের আবার বয়স বাড়ে না, হুম সেটাও দেখবে। হুম ছেলেরা মানে যারা 50-55-60, তারাও বেশ অল্প বয়সী, প্রায় 35-36-এর বউ নিয়ে সিরিয়াল করছে, হুম এরকম। এবার এইটা কি যে জানি না গো, মেয়েদেরকে সবসময় একটু বয়স বাড়িয়ে করা হয়, আর একটা 35 বছর মেয়ে বা একটা 40 বছরের মেয়েকে নিয়ে মেন চরিত্র ভাবা, সেইটা রিস্ক নেয় না, একদম ছোট ছোট দুটো ছেলে মেয়েকে এ করে। সেটা তো আগেও আমরা দেখেছি, আগেও হতো, মানে খুব বেশি যদি না হয় 2010-এর পর থেকে যখন আমরা ধারাবাহিক দেখছি, তখন থেকে যে ওই একটু কেন্দ্র করে দুজনকে বেশি দেখানো হচ্ছে, বা 4 জন তার মধ্যে ইনভলভ, একজন মানে মা মাসিদের ক্যারেক্টারদের খুবই পার্শ্ব চরিত্র হিসেবেই বারবার করে ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে যখন এই মা মাসি বা এই ক্যারেক্টারগুলো করেছো, মন খারাপ কাজ করেছিল? মন খারাপ করেনি, ঠিক আছে, আমার কাজ যা দিয়েছে সেটা আমি ভালোভাবে করব, এটাই আমার সবসময় মনে হয়েছে। তোমার কোনো এজেন্ডা ছিল না যে এইভাবে নিজেকে আজ থেকে 10 বছর পর দেখতে চাই, বা এই চরিত্রের জন্য আমার একটা নিজস্ব দর্শক তৈরি হবে বলে? না, অত সিরিয়াসলি ভাবিনি, না অত সিরিয়াসলি ভাবিনি। যখন আমি 2009-তে দেখেছো কিনা জানি না, খুব ভালো কাজটা ছিল, সেটা হচ্ছে আই বৃষ্টি ঝেপে, হুম আকাশ বাংলায় হতো, সেখানে শাশ্বতদা আর আমি
হাজব্যান্ড ওয়াইফ হতাম, শাশ্বত চ্যাটার্জি আর আমি। আর আমাদের একটা ছোট্ট ছেলে ছিল, আমাদের নিয়ে গল্পটা ছিল। গল্পটা যখন শুরু হয় তখন আমাকে বলা হয়েছিল, মানে একদম একদম ফার্স্ট ডেতেই আমার লুক সেট হওয়ার পর থেকেই, যখন আমাকে ফাইনাল হয়েছি তখন থেকেই আমাকে বলে দেওয়া হয়েছিল এটা 12টা এপিসোড এই ভদ্রমহিলা থাকবে, তারপরে এই মা মারা যাবে। তারপরে এই মার বাবার আরেক বন্ধু, এরা 3 বন্ধু, সেই বন্ধু আসবে, সেই বন্ধুর সঙ্গে আবার ওই গল্পটা যাবে, মানে সেই বন্ধুই অ্যাকচুয়ালি নায়িকা আর কি হবে। তারপরে তো বলেছিল 12টা এপিসোড তুমি থাকবে, 12টা এপিসোডে তো আমি সেটাতেও রাজি হয়েছিলাম, দারুণ ছিল মানে দারুণ। কিন্তু 12টা এপিসোডে আমাকে মারা যায়নি, কেননা এত হিউজ তার মানে ভালো প্রশংসা পেয়েছে, এত বেশি লোকে চাইতো, অনেক কিছু বলতো। তো আমার 65টা এপিসোড ধরে আমাকে রাখা হয়েছিল। এবার তখন যেটা হয়েছিল যে আরেকজন যে সে বলছে কি রে বাবা, আমাকে তো বলা হয়েছে, ওরও তো কোনো দোষ নেই, ওর তো ঢোকার কথা নায়িকা হিসেবে, এবং 12 নম্বরের পর থেকেই, 12টা এপিসোডের পর থেকে সেখানে 65 হয়ে যাচ্ছে। তো সেই রকম সময় 65তে তখন আমাকে মারা হলো। সেটাও একটা ভীষণ সুন্দর একটা গিয়েছিল। মানে আমার কিছুদিন আগে আমি কোথাও একটা গিয়েছিলাম, সেখানে আমাকে ওই আই বৃষ্টি ঝেপের কথা বললো একজন, মানে একটি মেয়ে। কিছু কিছু জিনিস এমন মানুষকে নাড়া দেয় এবং সারা জীবন সেটা মনে রাখতে মানুষ বাধ্য হয়, কারণ ওই মুহূর্তগুলো একদম, এটা মনে আছে, কারণ আমার মানে সেই দিন ওটাতে বৈশাখী মার্জিত ছিল আমার যা, তারপরে এরকম সব ছিল, চাঁদু মানে চান্দ্রেই ছিল, চান্দ্রেই আমাদের ওই বন্ধু ছিল আর কি, যে পরে এলো। চান্দ্রেই বলছে দেখ আমাকে তো এরকম বলেছে, কাজে আমারও তো একটা, আমি কি করে যাবো, ও ভিলেন, ক্রমশ ভিলেন হয়ে যাচ্ছে। তারপর ও বলছে আমি তো একটু ভিলেন হিসেবে আমাকে বলাই হয়নি, কিন্তু আমাকে যেহেতু রাখতে হচ্ছে তখন ও ভিলেন হয়ে যাচ্ছে, এরকম আর কি। তো কিন্তু আমরা কিন্তু তাতে কিন্তু কারুর সঙ্গে কারুর মনোমালিন্য হওয়া বা কোনো কিচ্ছু ওসব নয়, খুব স্বাভাবিকভাবে ওটা যে হচ্ছে, ও একদম পরিষ্কারই আমাকে বলল। জীবনে যে এখন সবার তো মনোমালিন্য এবং এত সমস্যা সৃষ্টি হয়েছে, এটা কি এই যে বর্তমান সময় দাঁড়িয়ে সেই জন্যে মনে হয় যে পরিস্থিতিগুলো এত ছক কষে দেয় জীবনে, যে এই না করতে পারলে তুমি বড় হবে না, না হলে তোমার বড় গাড়ি হবে না, বড় বাড়ি হবে না। এক্ষুনি চাই, এইটা আমি বলতে পারি এখন, এখনকার মন্ত্র এটা, এক্ষুনি চাই। এটা সবার মধ্যেই চলে বোধ হয়, এক্ষুনি না হলে আমার কি ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, আমার আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি এই চলে যাচ্ছি, আমি ওই এইটা একটা ধৈর্য বা অপেক্ষা করার এটা চলে গেছে, চলে যাচ্ছে, এইটা আমি দেখছি। এবং জীবনটা এত সংকীর্ণ হয়ে গেছে, বা এটা তোমার তো এই টাইমটা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, টাইমটা চলে যাচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই, আমি সেটার জন্য যা খুশি তাই করতে পারবো না। আবার কেউ যদি মনে করে যে আমি যা খুশি তাই করবো, আমার এই টাইমটাকে আমি নষ্ট করবো না, যে কে কিভাবে দেখবে, কোন পার্সপেক্টিভ থেকে দেখবে, সেটা একদম তার ব্যাপার, আমি ওইভাবে দেখি না। আমি জানি এই সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আর ফিরবে না। তোমার কখনো আক্ষেপ আছে ইন্ডাস্ট্রির প্রতি, বা আক্ষেপ হয়? আমি ভাবছিলাম কালকেই, এমন অনেক আর্টিস্ট আছে যারা আমার সমসাময়িক বা আমার থেকে সিনিয়র, তারা কিন্তু কাজ করছে, অনেকেই কাজ করছেন, অবশ্য প্রচুর সংখ্যা যে কাজ করছে না, কিন্তু অনেকে কাজ করছে। তো আমি কাজ করছে যারা, আমি কিন্তু তাদেরকে কৃতিত্ব দিই, এটা তাদের কৃতিত্ব আমার মনে হয়। আমার মনে হয় একটা নিশ্চয়ই কোনো তাদের ক্ষমতা আছে, অ্যারেস্ট করার ক্ষমতা বলো বা যে কোনো ক্ষমতা থাকুক, মানে সেটা অভিনয় ক্ষমতা বা যে কোনো ক্ষমতা, সেটা আমার থেকে নিশ্চয়ই বেশি বা ভালো, সেই জন্যে ওরা এখনো
প্রত্যেকদিন কাজ, মানে একটা কাজের পর আরেকটা, কিছুদিন বসার পরেই আরেকটা কাজ পেয়ে যাচ্ছে। আমার যে ফোন আসছে না তা কিন্তু নয়, আমার ফোন আসছে, কাজ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, তারপর কাজটা চলে যাচ্ছে, আমাকে ফোনে জানানো হচ্ছে যে আরেকজনকে রেফার করা হয়েছে। আমাদের দিক থেকে কোনো অসুবিধে ছিল না, কিন্তু আরেকটা নাম রেফার করা হয়েছে, সেই জন্য আমরা করতে পারছি এগুলোর না। ভুক্তভোগী তো আগে ছিলেন না? না, হ্যাঁ 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 ছিলাম, একদম ছিলাম না তা কিন্তু নয়, সেটাও হয়েছে আমার সঙ্গে। শুরুর কিছুদিন পর থেকে এরকম একবার দুবার আমার হয়েছে, সব সময় না, একবার দুবার হয়েছে। কিন্তু আবার এরকম হয়েছে, একটা কাজ এসছে তারপর সেটা চলে গেছে, সেই কাজটা আবার 7-8 জন তার জন্য লুক সেট দিয়েছে, তারপর আবার সেই কাজটা আমার কাছেই ফিরে এসছে, সেটাও হয়েছে। এই যে তুমি কখনোই ছক কষাতে বিশ্বাসী নও এবং জীবনের ম্যাপটা একেবারে সমান্তরাল। বিশ্বাসী নয় কথাটা আমি জানি না তিথি, মানে আমি পারি না, হুম, আমি ছক কষতে পারি না। এবং এই যে সোজা সাপটা কথা বলো, এবং আমরা বারবার দেখেছি যে জীবনে প্রেম হোক, বিচ্ছেদ হোক, কাজ থাকুক, কাজ আসুক, না থাকুক, সমস্তটাকে একেবারে প্রাধান্য দিয়েছো এবং সসম্মানে তুমি একসেপ্ট করেছো। Accept করে নিয়েছি। ঠিক আছে, এইটা তো সচরাচর মানুষের মধ্যে হয় না, কারণ মানুষ, বাঙালিরা বরাবরই ভীতু এবং নিজের উইক পয়েন্টগুলো সামনে আনতে সত্যিই ভয় পায়। সেই ক্ষেত্রে অবন্তী দত্তের কখনো মনে হয়নি আমার এই জন্য কাজ চলে যেতে পারে, আমার এই জন্যে এই কাজটা নষ্ট হতে পারে, সম্পর্কগুলো হারিয়ে যেতে পারে, বন্ধু তৈরি হবে না আস্তে আস্তে, এই ভয়গুলো কখনো নাড়া দেয়নি? তাহলে তো আমাকে আমার চরিত্র থেকে বেরিয়ে যেতে হয়, মানে আমি যেটা নিজেকে বিশ্বাস করি, আমি যেভাবে ভাবি, আহ, তার সমস্ত তার থেকে পুরোটা বেরিয়ে গিয়ে আমাকে একটা মুখোশ পরে সব সময় থাকতে হবে। যেটা এক একটা চরিত্র করতে গেলে, যখন একটা বদমাইশের চরিত্র করছি, তখন আমাকে যেটা করতে হচ্ছে সেটা আমাকে সাময়িক সেই চরিত্রটার মধ্যে ঢুকতে হচ্ছে। কিন্তু তারপরে আমি যখন প্যাকআপ হয়ে যাচ্ছে, মেকআপ তুলে নিচ্ছে, আমি আবার আমার মধ্যে ফিরে আসছি, তখনও যদি আমাকে ভাবতে হয় যে আচ্ছা আমাকে এইটা করলে ওইটা হবে, ওইটা করলে 3 হবে, 3-এর সঙ্গে 2 মিললে এইটা করে নিয়ে ওইটা, ওইখানে আমি ওকে ডাকি, তাহলে একটা কিছু পেতে পারি, হতে পারে ওই প্রোগ্রামটায় যাই, তাহলে একটু দেখুক আমাকে, চোখে পড়ি, পারিনি। তুমি কি কারো টিকে থাকতে চেয়েছিলে? হ্যাঁ, টিকে থাকতে চেয়েছিলে ইন্ডাস্ট্রিতে? টিকে কি নেই বলো, একদম এত বছর ধরে আমি তো এতদিন কাজ নেই এই ব্যাপারটা তোমার হয়ওনি। জোর কদমে ধরো একটা ধারাবাহিকে একটা। টানা যে কাজ, আমি কিন্তু প্রত্যেকটা বছরের কাজ আমি বলে যেতে পারি আর কি। তুমি বারবারই একটা দূরে নিরিবিলি জায়গা থেকে বিষয়টাকে সামলেছো, কাজ করেছো এবং কাজের পর তুমি আবার বাড়ি ফিরে গেট বন্ধ করে দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, তো ওই বাইরের মানুষকে ভেতরে এবং ভেতরের মানুষকে বাইরে, এই ট্রানজ্যাকশনটাতে তুমি কখনোই আসোনি। এইটা কেন মানে এইটা তো ফলো করতে হয়, কারণ নিজের জীবনে উঠতে গেলে আমরা দেখেছি, এবং ব্যাক টু ব্যাক কাজে থাকতে গেলে, ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে, চর্চায় থাকতে গেলে তো এটা সবাই নির্বিঘ্নে করে। নির্দ্বিধায় করে। হ্যাঁ, বোধহয় ভুল তাহলে ওটা আমার। নিজেকে কখনো প্রশ্ন করেছো কোনো কিছু নিয়ে যে এটা কেন করিনি, ওটা কেন করলাম না, ওটা কেন করছি? হ্যাঁ, কখনো মনে হয়েছে যে আমার এইটা যদি আমি করি তাহলে, আমি না একদম সায় পাইনি, এটা যদি আমি একটু করি তাহলে একটু ভালো হয়, তাহলে আমি এটা করি, কিন্তু আমি একদম ওই যে ভেতর থেকে সায় না পেলে আমি কিচ্ছু করতে পারি না। এটা একটা প্রচন্ড, তখনই আমার মনে হয়েছে যে একটু কবিতা পড়ি, একটু গান করি, ঠিক আছে আমি নিজের মধ্যে। তারপরেই আমি ওই ফেসবুকে গান করা, কবিতা বলা শুরু করলাম। যখনই একটু বাড়িতে থাকতে শুরু করলাম, দেখলাম যে আমি মেন্টালি খুব ডিস্টার্বড হয়ে যাচ্ছি, যে কাজটা কেন, ফোনগুলো আসছে কাজগুলো হচ্ছে না, বহু হলো এটা, মানে অনেকগুলো কিন্তু এটা হয়েছে। তো এবার তখন থেকে আমি দেখলাম যে তাহলে আমি অন্য কিছুতে করি, কনসেন্ট্রেট করি, কেননা ওটা করে আমি শুধু শুধু সময় নষ্ট করবো না। কেন আর কি করতে হবে আমি ঠিক জানি না, সত্যি কথা দিদি, আমি এক্স্যাক্টলি আমি ঠিক জানি না কার সঙ্গে কতখানি মিশতে হবে, কতখানি গল্প করতে হবে, কতটা হৃদ্যতা দরকার, আমি এগুলো জানি না ঠিক।
এই মুহূর্তে না বা এই সময় দাঁড়িয়ে যারা যারা এই আর খুব ওপর ওপর সম্পর্কগুলো আমি মেনটেন করতে পারি না, মানে আমি বুঝতেই পারি না যে আমি আমি দেখি ওপর ওপর সম্পর্ক প্রচুর দেখি, এবং কেউ ঘর থেকে চলে গেলে তারই নামে প্রচন্ড হলায় গলায় ছিল, তার একটু আগেও দেখেছি তার সম্পর্কেই বলছে, আমার ভীষণ ভয় করে। ইন্ডাস্ট্রির কালচারটাই তো এরকম। হ্যাঁ, এটা তুমি নিশ্চয়ই ফিল করছো সেটা, কিন্তু এটা আমি নই, আমি ওই এগুলো থেকে আমি একটু সরে যাই। সেই জন্য আমার সঙ্গে কেউ কারুর নামে নিন্দে করে না, জানো, আমার সঙ্গে কেউ নয়, কেউ একটা ফোন করে কারুর নামে কিচ্ছু কোনোদিন বলে না। যদি কেউ বলে তুমি ফোন কেটে দাও, না, ফোন কেটে দিই না, আমি ওটাকে অন্য আলোচনায় নিয়ে যাই। বলি জাগি জাগি, ও ওটা যদি ওর ভাল লাগে ও করেছে করে, আমরা অন্য কথা, মানে অন্য কথায় চলে যাই। এই যে সবসময় পজিটিভ থাকো এবং পজিটিভ আলোচনা, পজিটিভ থিঙ্কিং এর মধ্যে এটা দিয়ে কিন্তু চলো। মায়ের থেকে পাওয়া, এটা মা কোনো সময়, আমরা যে জয়েন্ট ফ্যামিলি ছিল, টুকটাক এটা ওটা সে ভালো লাগছে না কোনো কিছু একটা, সঙ্গে সঙ্গে মা আলোচনাটাকে থামিয়ে দিত। আমরা ভাই বোনেরা মিলে, ধরো খুঁড়তুতো ভাই বোনটা এসব মিলে এরকম একটু কথা বলছি, তখন কেন এই আলোচনা কেন করছো, অন্য কথা বলো, এটা কি, এটা কোনো একটু তুমি এগোবে না, এই কথাটা মা বলেছিল। এবং ইন্ডাস্ট্রিতে আমি যে সব ইন্ডাস্ট্রিতেই রয়েছে, তবুও যেহেতু বিনোদন জগৎ বারবার চর্চায় আসে, তবুও বলার যে আমাদের এখানে বাঙালি হোক বা অবাঙালি, বারবার না ওই টেনে নামিয়ে দেওয়ার একটা প্রবণতা চলতে থাকে, যে তুমি ধরো 4টে প্রজেক্ট হিট করে দিলে, 5 নম্বর প্রজেক্টটা তোমাকে যাতে কোনো রকম ভাবে কাজে না নেয়, তার জন্য চ্যানেল হোক, বন্ধু বান্ধব এক্সট্রা করে, এবং বিশেষ করে এই বিষয়টা যে ওই একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা, যার জন্য হ্যাঁ, এইটা কিন্তু ভীষণ ব্যাপার, ঘনিষ্ঠ সম্পর্ক আমার কারুর সঙ্গে নেই গো। এই বিষয়টার জন্য পরবর্তী কাজটা যাতে আমার হাতে আসে, একদম একদম, এইটা এইটা আমার, এবার আমাকে তারা পুরো পেছনে চলে যেতে হয়, আবার সেই 3 সালে চলে যেতে হয়, চলে গিয়ে, আর তখন আমার ছোট্ট ছেলে, তখন আমি কাজ শেষ করে, মানে কিভাবে আমি বাড়িতে ঢুকবো সেটাই আমার প্রধান একটা এ মেয়েকে ছিল। আমরা হ্যাঁ, খুব সহজে না প্রশ্ন করতে পারি, হ্যাঁ, কিন্তু তার জীবনে যদি দেখা যায়, তার যে কতগুলো চ্যানেল সে সামলায় একসাথে, সে সেটাই। একমাত্র এবার জানে। যদি কোনোদিন আগে প্যাক আপ হয়ে যেত, যদি কেউ আমাকে বলতে চল একটু কফি খেয়ে আসি, আমি তখন বলতাম যে আজকে যখন একটু আগে প্যাক আপ হয়েছে, তাহলে আমি একটু গিয়ে খেলতে পারবো ওর সঙ্গে, তাই না, তাহলে আমি আরেকটু টাইম, কোয়ালিটি টাইমটা দিতে পারবো, একটু নিয়ে ওকে আমি ওর সঙ্গে একটু বেরোতে পারবো, একটু গিয়ে একটু কফি খেলাম, সেটাও তো হতে পারে। এই যে তুমি বারবার ঘরের কথা বলছো, এবং তুমি খুবই ঘরোয়া একজন মানুষ, যে কাজ শেষের পর বাড়িতে নিরিবিলি সময় কাটাতে ভালোবাসে। তোমার প্রেম নিয়েও তুমি খুব স্পষ্ট বক্তা, কারণ আমি প্রেম করেছি, প্রেমে আমি একটা ধাক্কা খেয়েছি, উঠে দাঁড়িয়ে আবার জীবন শুরু করেছি। ইন্ডাস্ট্রির কাউকে ভালো লাগেনি কখনো? না, মানে ইন্ডাস্ট্রি ভালো লাগেনি মানে কি, এমনি কাজ করতে করতে বেশ ভালো লাগছে, একটা তৈরি হচ্ছে, সুন্দর একটা সম্পর্ক, কিন্তু সেটা প্রেম নয়। প্রেমে পড়োনি কারোর? না, কখনো মনে হয়নি যে যে জায়গাতে আমি মানে 14 এরকম ঘন্টা কখনো রয়েছি, কখনো হয়েছে যে, মানে একটু হয়তো কোনো কোনো বন্ধুর সঙ্গে একটু বেশি গল্প করেছি, একটু বেশি ভাল লাগছে মনে হয়েছে, যে একটু গল্প করতে এর সঙ্গে বেশি ভাল লাগছে, এরকম একটু হয়েছে, কিন্তু সেটা ঠিক প্রেম বলা যেতে পারে না। যে জায়গাতে 14 ঘন্টা কাজ করছি বা হ্যাঁ, আমি বাড়িতে এসে তার কথা হয়তো একটু বেশি বলেছি, তখন আমার বডি বলেছে যে একটু একটু ভাল লাগছে, তার মানে মানে বিবাহিত হওয়ার পর। হ্যাঁ, আচ্ছা, আমার বডি, মানে আমি হয়তো বাড়িতে এসে গল্প করছি, কারুর একটা কথা একটু বেশি বলছি, তখন আমার বডি ওটাকে নোটিস করে দিয়েছে। সব থেকে কাছের বন্ধু মনে হয় তিনি। হ্যাঁ, ময়ূখ, ও ভীষণ ভীষণ ভালো বন্ধু, মানে ভীষণই ভালো বন্ধু। দাদা একটা অন্য জনার থেকে যেহেতু বিলং করে, সেই ক্ষেত্রে কখনো তোমাদের মধ্যে ক্ল্যাশ করেনি যে এত ঘন্টা কাজের জন্য বাইরে, এবং একটা এক সময়? না 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 না, একদম নয়, মানে আমি এটা তোমাকে কি করে বলবো, এত সাংঘাতিক সাপোর্টিভ মানুষ আমি আমি খুব কম দেখেছি, মানে আমি একটা একটা কিছু বলতে পারবো না ওর সম্পর্কে। তোমার সাথে কখনো ঝগড়া হয় না? আমার সাথে ঝগড়া হয় না, ঝগড়া আমাদের হয় না,
মানে একটুখানি একটা ব্যাপার আছে আমাদের, ওর অপছন্দটা আমি বুঝতে পেরে যাই, আমার অপছন্দটা ও বুঝতে পেরে এই যায়। জন্যই মনে হয় এতগুলো বছর একসঙ্গে এক্স্যাক্টলি, রয়েছো। ওই অপছন্দটা বুঝতে পেরে যাই বলে তখন কি হয়, সেটা আর করি না। হুম। ভাল লাগছে না ওর এটা, ওটা জাস্ট এরকম তাকায় একবার, ওইটুকুতেই আমি বুঝে যাই, আর আমার তাকানোতে ও বুঝে যায়, ওটা করি না তখন। দুদিক থেকে সেই মুহূর্তে আর কি থেমে যাই। দুদিক থেকে যে ইকুয়ালিটা মেনটেন করা, এই জন্য আমার মনে হয় যে এতগুলো বছর একসঙ্গে হ্যাঁ, রয়েছে। সেটা কিন্তু এবং খুব কষ্ট করে মেনটেন হ্যাঁ হ্যাঁ করতে এবং হয় খুব না, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিকভাবে। হ্যাঁ স্বাভাবিকভাবে। এবং ছেলে যেহেতু রয়েছে পাশাপাশি, একদিকে কাজ সামলাচ্ছ, একদিকে ফ্যামিলিকে টাইম দিচ্ছ, তারপরে বলে যে আমার হাজবেন্ডের নামে আমি কিচ্ছু খারাপ কথা বলতে পারবো না। বলতে পারবো না, এখন সত্যি। তুমি বলো তো, আমি যখন কাজ করছি তখন ওদের 2012-13 সাল একবার আমাদের ঠিক হয়েছিল যে আমাদের বিবাহ বার্ষিকীতে কি একটু লোকজন ডাকা হবে একটু, এবং সেই আমাকে ছাড়েনি, চ্যানেল থেকে, মানে হাউস শুটিং ছিল, শুটিংটা ছাড়েনি। আমি ফোন করে জানালাম আমাকে ছাড়ছে না, ঠিক আছে তুমি সামলে নাও আমাকে বললো, আমি এদিকটা দেখে নিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি রাত্রিবেলা ঢুকেছি, আমার মুখটা প্রচন্ড মানে পেল হয়ে গেছে, তখন ও উল্টে আমাকে বলছে ঠিক আছে কোনো কাজই তো করেছো রে বাবা। দিদি এখন বন্ধু পাও খুঁজে দাদাকে ছাড়া? আমার আসলে ছোটবেলার বন্ধু আছে, আমার ভীষণ একদম ইনফ্যান্ট থেকে যে বন্ধু, সে এখন কলকাতা ছেড়ে শান্তিনিকেতনে মাটির বাড়ি বানিয়েছে, মাটির বাড়িতে থাকে, সেখানেও শস্য ফলায়, একদম চাষবাস করে, ধান চাষ, সমস্ত সবজি পাতি চাষ করে। তো শান্তিনিকেতন থেকে আরেকটু যেতে হয় সর্বনন্দপুর, সেইখানে গিয়ে ও একটা মাটির বাড়ি করে সেখানে আছে। এবার সেখানে আমরা যাব, যখন তৈরি হচ্ছে তখনও গেছি। তো সে আমার ভীষণ কাছের বন্ধু আর কি। তুমি যে এত ঘরোয়া, আজকে যারা দেখছে তারা হয়তো বুঝবে যে আমরা রোজ এত খারাপ, এত ভালো, এত দুদিকেরই গল্প শুনি। সেই ক্ষেত্রে আজকের ইন্টারভিউটা না একেবারে নির্ভেজাল একটা আড্ডা, যেখানে দুটো মানুষ কথা বলছে শুধু জীবন নিয়ে এবং তাদের দূরদৃষ্টি কিভাবে তারা সাজিয়েছে, কিভাবে দেখছে সেই বিষয়গুলো নিয়ে। এই যে কাজ নিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম, শেষ করবো আড্ডা কাজ নিয়ে। কবে আসলে তুমি এটা মনে রাখো তুমি কি বলতে চাইছো, আমি একটা জিনিস ভাবি যে আমরা কিন্তু পেয়েছি অনেক, দেখো অনেক কিছু অনেক কিছু পেয়েছি, যদি আমরা ওই নিরিখে দেখি, একটু একটু অন্য জায়গায় দাঁড় করাই নিজেকে, তাহলে আমরা বুঝবো। কিন্তু হ্যাঁ, আমাদের হয়তো আরো পাওয়ার বাকি আছে, না পেলে অনেক কিছু অসম্ভব অধরা হয়ে যাবে বা অনেক কিছু অসুবিধে হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার কাজটা দরকার, আমার কাজটা না হলে, আমি এখনো চালিয়ে যাচ্ছি কিন্তু কাজটা না হলে আমার অসুবিধে হবে, এটা ঠিক। কিন্তু সেই জন্য আমি যা খুশি তাই করতে পারবো না। কিন্তু ওইটা আমি সবসময় আমি প্রকৃতিকে ভীষণ মানে নিজের, আমার আলাদা করে আমার কোনো ভগবান বা কোনো ওইরকম বিশ্বাস ওইভাবে নেই, জানো তো, মানে মূর্তি বা ওই সমস্তর প্রতি আমার কিন্তু এই প্রকৃতি হচ্ছে আমার কাছে। যদি কোনো সারেন্ডারের কথা বলো, কারুর কাছে সারেন্ডার, সেটা কিন্তু প্রকৃতি আমার। এবার সেই প্রকৃতির কাছে আমি কিন্তু সবসময় কৃতজ্ঞ, আমি প্রতিদিন কৃতজ্ঞ হই যে আমি পেয়েছি অনেক তোমার কাছে, মানে তার কোনো, আমি তো এই বাড়িতে না, মানে আমার বাবা মার কাছে না জন্মে আমি তো একেবারে ফুটপাতেও জন্মাতে পারতাম, সেটাও তো হইনি আমি। ঠিক ঠিক, অনেক দেয় প্রকৃতি আমাদের, ঠিক। কোথায় কোণে, এই আজকেই জানো এই পরিষ্কার সব করা হচ্ছে, আজকেই দেখছি ওই কোণটা, তুমি আমাদের বাড়ির পিছনে, পরে দেখাচ্ছি তোমাকে, এইটুকু একটা লেবু গাছ হয়েছে, কোথা থেকে হলো, কেন হলো? আমি তো ভাবছি যে প্রকৃতির দেখো কিরম খেয়াল আর কি ভালোবাসা ওর, যে ও নিজের মনে ওটা হয়েছে, ওকে কেউ যত্ন করছে না করছে, কেউ দেখছে, তাতে ওর কিচ্ছু এসে যায় না, ও ওর কাজটা করে যাচ্ছে, ও রোজ ফুল ফুটিয়ে যাচ্ছে, ও যখন শুকোবার ও শুকিয়ে যাচ্ছে, মানে
ও কিন্তু ওর কাজটা করে যাচ্ছে, তাহলে আমি কেন নয়? ঠিক ঠিক এইটা। ঠিক। এবার তুমি বলো, তোমার আমি কম শেষ মাঝখানে জিজ্ঞেস থামিয়ে দিয়েছে। করছিলাম যে তুমি আবার কবে ফুল ফ্লেজে কাজে ফিরবে? না, আমাকে ডাকলেই আমি যাব কাজে, আমাকে যে ডাকবে আমি কাজ করব। তুমি কি এখনো অডিশন দিয়ে কাজ পেতে রাজি আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনো কি দাও অডিশন? আরে মক শুট হলো একটা আমার, সেইখানে হয়ে যাওয়ার পরে আমি জানতে পারলাম, আমাকে অনেক দিন পরে আমাকে জানালো ওরা যে আমাদের দিক থেকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু একটা অন্য নাম রেফার করা হয়েছে, সেই জন্য আমাদের নিতে হলো। ও দিদি ভেরি সরি, আমরা মানে কিছু করার নেই। আমি কিন্তু জিজ্ঞেসও করিনি যে কাকে নেওয়া হয়েছে, মানে কার নাম রেফার করা হয়েছে, আমি সেটাও জিজ্ঞেস করিনি। আমি ঠিক আছে ওকে। আমরা কি আশা করা রাখবো খুব তাড়াতাড়ি একটা বড় চরিত্র নিয়ে তুমি আসবে আবার, এবং এই একদম। একগাল হাসি নিয়ে থাকবে সবসময়, এবং পজিটিভ থাকবেন, আপনারাও ভালো রাখবেন মানুষকে, এবং সবসময় গ্রেটফুল থাকবেন নিজের কাছে, কারণ আমরা সত্যি যা পাচ্ছি এটা হয়তো আমরা কোনোদিনও ভাবতেই পারি না। একদম। এবং ছোট ছোট মুহূর্তগুলো কতটা স্পেশাল জীবনের, আমরা হয়তো এতটা গুরুত্ব দিয়ে দেখিই না, তাই হয়তো মনে হয় এরকম কিছু। আপনারা ভালো থাকুন। আমরা পাইনিটা নিয়ে বেশি ভাবি, কি পেলাম না কি পেতে হ্যাঁ, পারি, এই হ্যাঁ। সমস্ত কিছু না ভেবে যেটা পাচ্ছেন সেটা আগলে রাখুন, ভালো থাকুন, এবং চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।